দেখো, এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৯৪ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি পাঠিয়েছেন ভানগড় দুর্গের একটা অদ্ভুত ঘটনা। তবে তিনি ঘটনা কার থেকে জোগাড় করেছেন, তার নিজের সাথেই কি ঘটে গেছে এই ঘটনাটা, এসব কিছু তিনি লেখেননি। ঘটনার মূল চরিত্র একজন ট্যুর গাইড যার নাম বিশাল। আর আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুলগ্না চ্যাটার্জি আন্দুল থেকে। সুলগ্না এই প্রথম আমাদেরকে প্রেতপক্ষে ঘটনা পাঠাচ্ছে। দীঘা বেড়াতে গিয়ে তার মায়ের সাথে ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা, সেটাই সুলগ্না আমাদেরকে লিখে পাঠিয়েছে। তাহলে প্রথম ঘটনা ভানগড় দুর্গকে নিয়ে, আর দ্বিতীয় ঘটনা দীঘার। এপিসোড হতে চলেছে জমজমাট। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৯৪ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। ভারতের মাটির নিচে বহু অজানা ইতিহাস চাপা পড়ে আছে। রাজপ্রাসাদ, ধ্বংসস্তূপ আর পুরনো দুর্গের দেয়ালের ভেতর লুকিয়ে থাকে এমন সব রহস্য যেগুলোকে হয়তো ইতিহাস পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। রাজস্থানের পাহাড় ঘেরা একটা জায়গা আছে যেখানে রয়েছে এক ধ্বংসপ্রায় দুর্গ যার নাম ভানগড়। লোকেরা বলে এই দুর্গটা যতটা ঐতিহাসিক তার চেয়েও বেশি ভৌতিক। দিনের বেলা এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। ইতিহাস জানতে, ছবি তুলতে কিংবা শুধু কৌতূহল মেটাতে মানুষ আসে। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পুরো এলাকা যেন বদলে যায়। স্থানীয় লোকেরা বলে সন্ধ্যের পর দুর্গের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো কারো পায়ের শব্দ। এতটাই ভয়ঙ্কর এই গল্পগুলো যে গ্রামের মানুষরা অন্ধকার নামার আগেই ওই পথ এড়িয়ে চলে। ঘটনাটা বিশাল নামে এক যুবকের। তার বয়স 22। সে ইন্দোর শহরের বাসিন্দা। বিশাল পেশায় একজন ট্যুর গাইড। ভানগড় দুর্গে যারা বেড়াতে আসতো তারা তাদের দুর্গের ইতিহাস, কিংবদন্তি আর নানা রকম রহস্যময় গল্প শোনানোই ছিল তার কাজ। তার বাবা ছিলেন অসুস্থ, মা গৃহিণী। পরিবারের সব দায়িত্ব ছিল বিশালের কাঁধে। তাই এই গাইডের কাজটাই ছিল তাদের একমাত্র ভরসা। সুদূর ইন্দোর থেকে রাজস্থানের ভানগড়ে কিছুটা চাপে পড়েই তাকে থাকতে হতো। বিশাল খুব ভালো কথা বলতে পারত, তবে তার একটা অভ্যেস ছিল, সে ইতিহাসের গল্পে একটু ভয়ের মশলা যোগ করত। কারণ সে বুঝেছিল শুধু ইতিহাস শুনতে নয়, মানুষ এখানকার ভৌতিক কাহিনী শুনতে আগ্রহী। কিন্তু যদি গল্পে একটু রহস্য আর ভয়ের ছোঁয়া থাকে তাহলে সবাই মন দিয়ে শোনে। তাই বিশাল মাঝে মাঝে পর্যটকদের কোনো ঘর দেখিয়ে তাদেরকে বলতো এই ঘরেই নাকি মাঝরাতে মহিলাদের নাচ দেখা যায়। আবার কোনো বারান্দা দেখিয়ে বলতো রাত 3টের সময় এক সাদা পোশাকের মহিলা ওই বারান্দা দিয়ে হেঁটে যায়। তারপর দেখাতো এক কুয়ো আর বলতো ওই কুয়োর পাশে দাঁড়ালে নাকি কাদের সব ফিসফিসানির আওয়াজ শুনতে পাওয়া যায়। এইসব গল্প শুনে পর্যটকরা মুগ্ধ হয়ে যেত। বিশাল জানতো এর অনেকটাই সে নিজে বানিয়ে বলছে, কিন্তু তাতে যদি পয়সা আসে, টিপস ভালো পায়, তাহলে অসুবিধে কোথায়। সময়টা ছিল বর্ষার শেষের এক বিকেল। আকাশে মেঘ জমছিল, বাতাসে ছিল এক অদ্ভুত শীতলতা। তবে দুর্গে পর্যটকদের ভিড় ছিল অনেক। বিশাল সারাদিন প্রায় 4টে গ্রুপকে ঘুরিয়ে দেখিয়েছিল পুরো ভানগড় দুর্গ। বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী সন্ধে 6টার পর দুর্গে থাকা নিষিদ্ধ। তাই সমস্ত পর্যটক ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল। বিশালও বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই 4জন কলেজ ছাত্র তার কাছে এসে বলল, ভাইয়া, আপনি কি বিশাল? আপনার একটা ইউটিউব চ্যানেল আছে না? আপনি সেখানে ভানগড় নিয়ে কথা বলেন। বিশাল একটু অবাক হয়ে বলল, হ্যাঁ আছে, কেন? তাদের মধ্যে একজন বলল, আমরা আপনার অনেক ভিডিও দেখেছি, আপনার গল্প খুব ভালো লাগে। আরেকজন বলল, আপনি তো ইন্দোরের ছেলে, আমরা আজই ইন্দোর ফিরে যাব, কাল আর আসতে পারবো না। আপনি কি আমাদের একটু দুর্গটা ঘুরিয়ে দেখাতে পারবেন? বিশাল মাথা নাড়ল, বলল, এখন সম্ভব নয়, 6টার পরে এখানে থাকা নিষেধ। তখন ছেলেরা বলল,
আমরা আপনাকে অতিরিক্ত টাকা দেব বলে সেই চারজনের মধ্যে একজন একটা টাকার বান্ডিল দেখালো বিশালকে। বিশাল একটু থমকে গেল, কারণ তার বাড়িতে তখন টাকার খুব দরকার। কিছুক্ষণ ভেবে সে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি এসো আমার সাথে। তারা দুর্গের ভেতরে বিশালেরই বলা একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকলো। তারপর যখন চারিদিক নিস্তব্ধ, বিশাল গল্প বলা শুরু করলো। এই জায়গাটা ছিল রাজার দরবার, ওই ঘরটা ছিল রানীর নাচঘর, আর ওই কুয়োটা। সে একটু থামলো। সেই চারজন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওই কুয়োতে? বিশাল নিচু গলায় বলল, লোকেরা বলে এখানে এক নর্তকী আত্মহত্যা করেছিল। মাঝরাতে নাকি তার কান্নার শব্দ শোনা যায়। ছাত্ররা একটু শিউরে উঠল। তারা চারজনই ভীষণ ভয় পেয়েছে। কিছুক্ষণ পর একজন ছাত্র বলল, ভাইয়া, আমি একটু ওদিকে যাচ্ছি, একটু বাথরুমে যেতে হবে। বিশাল বলল, ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। 5 মিনিট গেল, 10 মিনিট গেল। সেই ছেলেটির পিছু পিছু বাকি তিনজনও গেল বাথরুম করতে, কিন্তু কেউ আর ফিরে এলো না। বিশাল ডাকলো, হেই, কোথায় গেলে? সে বেশি জোরে চিৎকার করতে পারছে না, কেননা সে যদি ধরা পড়ে তাহলে আর রক্ষে নেই। সে খুঁজতে লাগলো, কিন্তু আশ্চর্য, ছেলেগুলো একেবারে কর্পূরের মতো উধাও। তার মনে হলো ওরা হয়তো মজা করার জন্য তাকে ফাঁকি দিয়েছে। সে দ্রুত অন্য দিকে চলে গেল, কিন্তু তার তো দুর্গ চত্বর থেকে বেরোনো এখন সম্ভব নয়। ঠিক তখনই ঘটল অদ্ভুত ঘটনাটা। দূরের একটা ঘর থেকে মহিলাদের হাসির শব্দ ভেসে এলো। বিশাল অবাক হলো, এখানে কেউ আছে নাকি? সে প্রথমটা ভাবল সেই 4টে ছেলে তার সাথে মজা করছে। সে শব্দের দিকে এগিয়ে গেল। তারপর সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়াতে সে দেখল ঘরটা সম্পূর্ণ অন্ধকার, কেউ নেই। ঠিক তখনই তার পেছন থেকে কেউ যেন ফিস ফিস করে বলল, এখানে কি করছো? যাও এখান থেকে। বিশাল প্রথমটা পেছনে ঘোরার সাহস পেল না, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ এলো, তবে এবার কিছুটা দূর থেকে। চলে যাও এখান থেকে, চলে যাও। এবার সে পেছনে ঘুরে তাকালো, আর সে দেখতে পেল একটা লম্বা করিডোরের শেষে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। তার সাদা পোশাক, লম্বা চুল, মুখে অদ্ভুত হাসি। মহিলাটা ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করেছে। বিশাল দৌড়ে পালাতে লাগলো, কিন্তু যতবার সে পেছনে তাকাচ্ছিল মহিলাটা ঠিক তার পেছনেই, আরো কাছে, আরো কাছে। বিশাল দৌড়তে দৌড়তে দুর্গের এক প্রান্তে এসে পৌঁছলো। সেখানে ছিল এক হনুমান মন্দির। গ্রামের লোকেরা বলতো দুর্গে ভূত থাকলেও হনুমানজির কাছে তারা আসে না। বিশাল দ্রুত মন্দিরে ঢুকে পড়ল। সে কাঁপতে কাঁপতে প্রার্থনা করতে শুরু করলো আর হনুমান চাল্লিশা পাঠ করতে আরম্ভ করলো। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে সেই মহিলার হাসির শব্দ ভেসে এলো। অন্যদিকে বিশালের চোখ ঝাপসা হতে আরম্ভ করেছে, আর তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তার চারপাশে অনেক পর্যটক দাঁড়িয়ে রয়েছে, কিছু গাইডও আছে। একজন তাকে বলল, আরে বিশাল, তুমি এখানে কিভাবে এলে? মাথা ঘুরে গেল নাকি? কই তোমার টুরিস্ট পার্টি কই? বিশাল শুধু মন্দিরের দরজার দিকে তাকিয়ে রইল। সে যে গল্প আজ পর্যন্ত টুরিস্টদের মশলা মাখিয়ে শুনিয়েছে, মিথ্যে গল্প বানিয়ে শুনিয়েছে, সেই গল্পই আগের দিন রাতে তার সাথে সত্যি সত্যি ঘটে গেছে। বিশালের সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ লেগে যায়, তবে ঠিক হয়ে যাওয়ার পর, আর বিশেষ করে সেই রাতের ঘটনার পর, বিশাল আর কখনো ভানগড় দুর্গে প্রবেশ করেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা আমরা শুনে নিলাম। ভানগড় দুর্গ নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, অনেক গল্পও আছে, অনেক ঘটনাও আছে। আজকে আমরা একটা ঘটনা শুনলাম। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আমাদের তাতে কোনো অসুবিধে নেই। আমরা চাই ভালো ঘটনা, ভালো এপিসোড, তাতেই আমরা খুশি।
আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আন্দুল থেকে সুলগ্না চ্যাটার্জি। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 394 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার দাদা, আমি সুলগ্না চ্যাটার্জি। আমি আন্দুল থেকে এই ঘটনাটা পাঠাচ্ছি। ঘটনাটা আমি আমার মায়ের মুখ থেকেই শুনেছি। তখন আমার মায়ের সদ্য বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর আমার মা বাবা দীঘায় বেড়াতে গিয়েছিলেন। তাদের সঙ্গে গিয়েছিল আরও বেশ কয়েকজন, যাদের নাম এখানে আমি উল্লেখ করছি না। সেখানে গিয়ে তারা একটি হোটেলে ওঠেন। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল। তারা সমুদ্রের ধারে ঘোরাঘুরি করলেন, অনেক আনন্দ করলেন। পরের দিন সকালে সবাই মিলে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছিলেন স্নান করার জন্যে। সমুদ্রের ধারে ঝাউবনের পাশ দিয়ে সেই পথ সবাই আনন্দ করতে করতে এগোচ্ছিলেন। নিউ দীঘায় গিয়ে তারা স্নানও করলেন। স্নান শেষে ফেরার সময় নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে একটা ঝাউবন পড়ল। সেখানে একটা উঁচু জায়গায় আমার মা হঠাৎ একটা গাছের ডাল ধরে লাফালাফি করতে শুরু করলেন। তিনি ঝাউ পাতা পাড়ছিলেন এবং ঝাউ গাছের ডাল ধরে দোল খাচ্ছিলেন। আমার মাকে দেখা দেখি আরও 2-3 জন সেখানে যোগ দিল। তখন সবাই ভেবেছিলেন বেশ মজা হচ্ছে, তাই কেউ খুব একটা গুরুত্ব দেননি। তারপর সবাই হোটেলে ফিরে আসেন। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরই আমার মায়ের হঠাৎ খুব জ্বর আসে। জ্বরের ওষুধ খাওয়ানো হয়। সন্ধ্যের দিকে মায়ের জ্বর একটু কমতে সবাই আবার বের হন একটু ঘুরতে। হোটেলের সামনের একটা পার্কে গিয়ে মা দোলনায় বসেন। তিনি চুল খুলে দোলনায় দোল খাচ্ছিলেন। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সবাই মায়ের থেকে একটু তফাতে হাঁটছিল। মা দোলনায় দোল খাচ্ছিল, কিন্তু হঠাৎ মা দোলনাটা থামাতে চাইতে তিনি বুঝতে পারলেন দোলনাটা যেন থামতেই চাইছিল না। মা চিৎকার করে ওঠাতে সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করলেন। কোনো রকমে সেই দোলনা থামানো হয়। তারপর মাকে নিয়ে আসা হয় হোটেলের ঘরে। মার আবার ধুম জ্বর আসে। তাকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে পড়তে বলা হয়। কিন্তু মাঝরাতে হঠাৎ আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ আমার মা অন্যরকম গলায় বলে ওঠেন, তুই সরে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। সব ছেলেরা একরকম, যা যা এখান থেকে যা। এই সমস্ত কথা মা আমার বাবাকে বলছিলেন। আমার বাবা তখন ভয় পেয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমার, কি হয়েছে? কিন্তু তখন মায়ের চোখ দুটো একেবারে রক্তবর্ণ হয়ে উঠেছে। হঠাৎ তিনি বাবার গলা চেপে ধরেন। বাবা চিৎকার করে ওঠে, আর সেই চিৎকারের শব্দ শুনে বাকি আত্মীয়রা ঘরে ছুটে আসেন। ঘর ভেতর থেকে বন্ধ থাকায় বাবা দরজা খুলতে পারছিলেন না। দরজার বাইরে সবাই বুঝতে পারে যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তারপর কোনো রকমে বাবা মায়ের হাত ছাড়িয়ে দরজা খুলে দেন, আর অন্যদিকে মা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে যায়। পরের দিন সকালে আর দেরি না করে সবাই তড়ি ঘড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আমার মাকে আমার ঠাকুমা এক তান্ত্রিকের কাছে নিয়ে যান। সেখানে গিয়ে মা অস্বাভাবিক আচরণ করতে থাকে। কখনো কাঁদে, কখনো হাসে। তিনি আবার বলেন, দেখ দেখ আমার সারা শরীরে কত রক্ত, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট। তান্ত্রিক বাবা তখন জিজ্ঞাসা করেন, তুই কে, কোথা থেকে এসেছিস? প্রথমে মা কিছুই বলতে চাইছিল না, শুধু মাঝে মাঝে কাঁদছিল আর মাঝে মাঝে হেসে উঠছিল। তান্ত্রিক আবার জিজ্ঞাসা করেন, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তখন হঠাৎ মা বলে ওঠে, আমি এর থেকেও বেশি কষ্ট পেয়েছি। আমার বুকের ওপর উঠে লাফিয়ে লাফিয়ে আমাকে আঘাত করা, আমার বুঝি কষ্ট হয় না? তান্ত্রিক আবার জিজ্ঞাসা করল,
তোর নাম কি? তোর বাড়ি কোথায়? মায়ের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, আমার নাম মামনি মুখার্জি। আমার বাড়ি নারকেল ডাঙায়। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দীঘায় ঘুরতে এসেছিলাম। আমি তাকে খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম, কিন্তু এখানে এসে তার আসল রূপ দেখলাম। সে অনেক মদ খেয়ে তার বন্ধুদের নিয়ে আমার ঘরে ঢুকলো। আমি চিৎকার করলাম, বারণ করলাম, এরা কারা, কেন এসেছে? কিন্তু তারা সবাই হাসতে লাগলো। তারপর তারা আমার সঙ্গে একে একে খুব খারাপ কাজ করলো, আমাকে ধর্ষণ করলো। আমি খুব কষ্ট পেয়েছি। আমি চিৎকার করতে যেতে তাদেরই মধ্যে একজন আমার মাথায় জোরে আঘাত করে। তারপর আমাকে সেই ঝাউবনের ওখানে ফেলে দিয়ে আসে। তখনও আমার নিঃশ্বাস চলছিল। কষ্ট পেতে পেতে আমি মারা গেলাম। তারপর তান্ত্রিক বাবাজি ঝাড়ফুঁক শুরু করেন। কিছুক্ষণের মধ্যে মা অজ্ঞান হয়ে যায়। সেই তান্ত্রিক বাবাজি মাকে দুটো মাদুলি দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে মা সুস্থ হয়ে ওঠেন। মায়ের ওপরে যেই প্রেতাত্মা ভর করেছিল, তান্ত্রিক বাবাজি সেই প্রেতাত্মাকে ছাড়াতে সক্ষম হয়েছিলেন। এই ছিল আমার মায়ের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। দাদা, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই প্রেত পক্ষের সকল শ্রোতাদের সামনে তুলে ধরো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, সুলগ্না চ্যাটার্জি আমাদেরকে পাঠিয়েছে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 400 নম্বর এপিসোড খুব কাছে এসে পড়েছে। তোমাদের সকলকেই আমি অনুরোধ করব যে তোমরা ভালো ভালো ঘটনা আমাকে পাঠাও। বিশেষ করে পুরনো শ্রোতা যারা রয়েছে এবং যারা ঘটনা পাঠায় তাদেরকে বলবো যে বড় এবং ভালো ঘটনা আমাকে পাঠিয়ে দিতে। যদি ঘটনা সিলেক্ট হয় তাহলে 400 নম্বর স্পেশাল এপিসোডে আমি সেই সব ঘটনা ইনক্লুড করব। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।